এইসব তো হলো। এবার এবার তাহলে কি হবে? এবার কি ওই বড় বৌদি আর দীক্ষা নাচবে? এই জানো তো মা, মানে এই অপুর কথাতেই কিন্তু বড় বৌদি আর তোমার মেজ বউ নৃত্য পরিবেশন করছে। মানে অপু বলেছিল যে বাড়ির লক্ষ্মীরা যদি সরস্বতী হয়ে উঠতে চায় তাহলে কি মা দুর্গা রাগ করবেন? মা, আমি কিন্তু নাচ করতেই চাইনি, ওরা আমাকে জোর করলো, জোর করে আমাকে নাচ করতে বলছে। কি বাবা, কি মিথ্যে কথা বলেনি? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমরা নাচটা দেখি। এবার রবি ঠাকুরের গানে নৃত্য পরিবেশন করবে আমাদের বাড়ির বড় বৌদি তিথি মুখার্জি এবং মেজ বৌদি দীক্ষা মুখার্জি। বলেছে তুমি পারো না বড় বৌদি? এ বাড়িতে কি কেউ কখনো খোঁজ রেখেছে যে তুমি যে হাতে খুন্তি নাড়ো সেই হাতে নাচের মুদ্রা ফুটে ওঠে কিনা? যে পায়ে তুমি সারা সংসার সামলাও, ওপর নিচ করো, সে পায়েও নাচের ছন্দ জেগে ওঠে কিনা? দারুণ হয়েছে বড় বৌদি, দারুণ হয়েছে, সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। না মানে দুজনের নাচই আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তবে আমার কিন্তু বড় বৌদির নাচ বেশি ভালো লেগেছে। তোর ওরকম মাগুন ধরানোর চোখ দিয়ে তাকাচ্ছ কেন? তো ঠিকই তো বলেছি, তুই তো মাঝের নাচটা ভুলে গেছিলে। না না, মেজ বৌদির নাচও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও অনেকটা ইয়ে হয়ে গেছে। আমি রোজ বলি যে আমার সাথে চলো মর্নিং ওয়াকে, যাবে না, বেলা অব্দি পড়ে পড়ে ঘুমোবে। এবার গেলে তো স্টেপটা ভুলে। আরে না না মেজদা ভাই, আসলে কি বলতো, মেজ বৌদির না অনেকদিন প্র্যাকটিস নেই, সেই জন্য হয়তো। দরজা বন্ধ করে কি প্র্যাকটিস করলো কে জানে, হেরে গেলে তো।
আরে বাবা, মেজদা ভাই, বড় বৌদি মেজ বৌদি দুজনে খুব ভালো নাচ করেছে। আরে ঘরোয়া অনুষ্ঠান, এখানে হাত জিতের কি আছে? কি হলো অনামিকা, তুমি বিবাহিতা তাই তো? না মানে হ্যাঁ, না আসলে আমি না একটা থিয়েটার দলের নাটক করি, তাই আর আমি ওখান থেকে ডিরেক্ট এখানে আসছি, তাই এই মেকআপ টেকআপ তোলার না আমি একদম সময় পাইনি রাহুল। ও আচ্ছা আচ্ছা, এই তুমি নাটক করো? ওয়াও, এই জানো তো আমার না ছোটবেলা থেকে নাটক করার দারুণ ইচ্ছা ছিল। তা কি নাম ওই তোমার নাটকের? নাটকের নাম হ্যাঁ, নাটকের নাম দীপুবাবুর কাণ্ড কারখানা। আর ওখানে আমি দীপুবাবুর বউ মানে অপুর ক্যারেক্টারটা প্লে করছি। রাহুল বলছি, তুমি তো একদিন আসতে পারো আমাদের নাটক দেখতে, তাই না? হ্যাঁ শিওর, অবশ্যই যাবো, কেন যাবো না। জানো তো রাহুল, ওই নাটকে আমি যে পাঠটা করছি মানে অপু ক্যারাটেও জানে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ গো, তুমি দেখবে, আমি তোমায় একটু পাঠ করে দেখাই। আমি চোর অপবাদ নিয়ে আমার গাঁয়ে ফিরে এলাম। ওখানে একটা বিয়ে করেছিলাম, ওই সময় বউটা ছেলে হতে গিয়ে মারা গেল, কিন্তু তাতেও আমার কিছু যায় আসে না। ছেলেটা জন্মালো, বড় হচ্ছে, তার দিকে আমার ভ্রুক্ষেপ নেই, বিরক্তি। ছোট দাদা বউর কোলটা খালি হয়ে গেল, তাকে বাপ ডাকার কেউ রইল না, আর আমার ছেলে বড় হচ্ছে, তাতে আমার কি বা এসে যায়। হঠাৎ একদিন দেখি যে সেই ছেলে টলমল পায় ওই রকম করে চৌকাট টপকাতে শিখছে, ওই রকম করে পিসিকে পিচি বলছে, দেখে আমি আটকে উঠলাম। মনে হলো এই তো সেই খোকাবাবু। তার মানে খোকাবাবু কোথাও যায়নি, খোকাবাবু ফিরে এসেছে আমার কাছে। তার মানে এ আমার নয়, এ আসলে ছোট দাদা বাবুর সন্তান, বড় ধন, আমার কাছে গচ্ছিত। সেই দিন থেকে আমি ওকে নিজের ছেলে বলে মনে করতে আর পারলাম না। আমি তখন ও খোকাবাবু, ও পরের ধন। তার জন্য আমি আমার জোদ জমি, আমার ভিটে মাটি সব বিক্রি বাটা করে বন্ধক দিয়ে খোকাবাবুকে বড় মানুষের ছেলের মতো কলকাতায় মানুষ করতে লাগলাম। আর ও যখন আমায় বাবা বলে ডাকতো, আমি তখন যেন দুটো হাত কানের মধ্যে দিয়ে বলতাম, না, আমাকে বাবা বলে ডেকো না, আমি তোমার ভৃত্য রায়চরণ। মুখে বলতাম না, কিন্তু ভাবখানা ছিল তাই যাতে ও পরে কখনো সন্দেহ না করে। তারপর একদিন খবর পেলাম বারাসাতে ছোট দাদাবাবুরা বাড়ি করে আছেন, আর এই ছেলে তখন বড় হয়েছে, বেশ পড়াশুনো শিখেছে, জ্ঞানগম্যী হয়েছে, আর ওকে আমার ছেলে বলে একদম মনে হয় না। আমি তখন সেই ছেলের হাত ধরে ছুটে গেলাম বারাসাতে, গিয়ে বৌদিমণির পায়ের কাছে ওকে রেখে বললাম, বৌদিমণি আমি বৌদিমণি আমায় চিনবে কি করে? আমার মাথায় তখন পাকা চুল, গালে বলি রেখা, বটের ঝুড়ির মতো চামড়াগুলো ঝুলে ঝুলে পড়েছে। তখন আমি বললাম, আমি রায়চরণ। লাগলো? তুমি আমাকে মারলে অনামিকা? খুব লাগলো তাই না? আমার তো ইচ্ছে করছে তোমায় চড় মারতে মারতে আমি শেষ করে দিই। মেঘার চোখ থেকে ঠিক তুমি যত ফোঁটা জল বের করেছো, ঠিক ততগুলো চড় আমি তোমাকে মারব। মেঘা? কে মেঘা? কে মেঘা? মেঘাকে চিনতে পারছো না তাই না? না, আমি মেঘাকে মেঘাকে চিনি না, সত্যি চিনি না। একদম মিথ্যা কথা বলবে না রাহুল। তুমি মেঘা মুখার্জিকে চেনো না? যাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকার গয়না হাতিয়েছো, সেই মেঘা মুখার্জিকে তুমি চেনো না? গয়নাগুলো ফেরত দাও বলে দিচ্ছি। ওকে, নাও আই গট ইট। তার মানে ওই ভীতু মেঘা রানী তোমাকে এখানে পাঠিয়েছে গয়নাগুলো উদ্ধার করতে। আমি অপু গোয়েন্দা, মেঘার ছোট বৌদি ভাই। ইয়েস, রিয়েলি।
গয়নাগুলো ফেরত দাও কিন্তু, নাহলে আমি পুলিশ ডাকবো। গয়নাগুলো তুমি দেবো না, যাও যাও যাও, ডাকো তোমার পুলিশকে, ডাকো। আমি যখন এখানে এসেছি তখন গয়নাগুলো আমি খুঁজে নিয়েই যাব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তোমার ক্লিউ দিই। এই ঘরের মধ্যেই আছে গয়নাগুলো, তুমি পাবো, খুঁজে নাও, খুঁজে নাও। হ্যাঁ খুঁজে নেবই তো, দেখতে আমি কি করতে পারি। তুমি জানো না রাহুল আমি কি কি করতে পারি। আর তুমিও ঠিক জানো না আমি কি কি করতে পারি। না, দুটি নবযুবকে মিলে আমাকে আর ঘরে তিষ্ঠতে দিলে না দেখছি। একটি তো গিয়ে চোরের মতো আমার ঘরের মধ্যে হাতড়ে বেড়াচ্ছিলেন, ধরা পড়ে ভালো রকম জবাবদিহি করতে পারলে না, শেষকালে আমাকে নিয়ে পড়লো। তার খানিক বাদেই দেখি দ্বিতীয় ব্যক্তিটি গিয়ে ঘরের বইগুলো নিয়ে উল্টে পাল্টে নিরীক্ষণ করছে। তফাৎ থেকে দেখেই পালিয়ে এসেছি। বেশ মনের মতো করে চিঠিখানি যে লিখবো এরা তা আর দিলে না। আহা, চমৎকার জ্যোৎস্না হয়েছে। এই যে অক্ষয় বাবু, এই রে, একটা ডাকাত ঘরের মধ্যে আর একটা ডাকাত পথের ধারে। হ্যাঁ প্রিয়ে, তোমার ধ্যান থেকে যারা আমার মনকে বিক্ষিপ্ত করছে তারা মেনকা, উর্বশী, রম্ভা হলে আমার কোনো খেদ ছিল না। মনের মতো ধ্যানভঙ্গ অক্ষয়ের অদৃষ্টে নেই। কলিকালে ইন্দ্রদেবের বয়স বেশি হয়ে বেরসিক হয়ে উঠেছে। এই যে অক্ষয় বাবু, আপনাকেই খুঁজছিল। হায় হতভাগ্য, এমন রাত্রি কি আমাকে খোঁজ করে বেরাবার জন্যই হয়েছিল? এমন রাতে আপনি কি করতে বেরিয়েছিলেন অক্ষয় বাবু? চক্ষু পড়ে মৃগাঙ্কির চিত্রখানি ভাসে, রজনীও নাহি যায়, নিদ্রাও না আসে। অক্ষয় বাবুর অবস্থা আমি জানি মশাই। তুই কে? আমি রসিকচন্দ্র। দুই দিকে দুই যুবককে আশ্রয় করে যৌবন সাগরে ভাসমান। এ বয়সে যৌবন সহ্য হবে না রসিকদা। যৌবনটা কোন বয়সে যে সহ্য হয় তা তো জানি নে, ওটা অসহ্য ব্যাপার। শ্রীশবাবু, আপনার কিরকম বোধ হচ্ছে? এখনো সম্পূর্ণ বোধ করতে পারিনি। আমার মতো পরিণত বয়সের জন্য অপেক্ষা করছেন বুঝি? অক্ষয়দা, আজ তোমাকে বড় অন্যমনস্ক দেখাচ্ছে। তুমি তো অন্যমনস্ক দেখবেই, মনটা ঠিক তোমার দিকে নেই। বিপিনবাবু, তুমি আমাকে খুঁজছিলে বললে বটে, কিন্তু খুব যে জরুরি দরকার আছে বলে বোধ হচ্ছে না। অতএব আমি এখন বিদায় হই, একটু বিশেষ কাজ আছে। বিরহী চিঠি লিখতে চললো। অক্ষয় বাবু আছেন বেশ। হ্যাঁ, রসিক বাবু, ওর স্ত্রী বুঝি বড় বোন? তার নাম? পুরোবালা। কি নাম বললেন? পুরোবালা। তিনি বুঝি সবচেয়ে বড়? সব ছোটটির নাম? নীরবালা। আর নিপোবালা কোনটি? তিনি নীরবালার বড়। ও, তাহলে নিপোবালাই হলেন মেজো, আর নীরবালা ছোট, আর পুরোবালা ছোট নিপোবালা, তার ছোট হচ্ছে নীরবালা। এরা তো নাম জপ করতে শুরু করে দিয়েছে। আমার মুশকিল, আর তো হিম সহ্য হবে না। এবার পালানোর পথ ধরা যাক। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ এই কবিগুরুর জন্মদিনে আমরা তার রচিত চিরকুমার সভা উপস্থাপন করলাম। আর আমি হলাম গিয়ে শ্রীশ, আর আমি রসিক, আমি বিপিন, আর আমি অক্ষয়। চলো। হ্যাঁ বিক্রম, আমার স্ত্রী অপর্ণা ওই রাহুলের আস্তানায় গেছে। বলছিলাম যে তোর পুলিশের লোকজন ওখানে আছে তো, তাই না? কি কি বলছিস কি তুই? তোদের পুলিশের কোনো লোকজন ওখানে নেই? হ্যাঁ তাই তো, তুই তো বলেছিলি যে বেরোনোর আগে একবার তোকে জানাতে। খুব ভুল হয়ে গেছে, খুব বড় একটা ভুল হয়ে গেছে রে। না না, শোন, আমি এখন ছাড়ছি, ঠিক আছে? আমি যাই, অপুর কোনো বিপদ হয়ে গেলে। মাই গড, তুই এক কাজ কর, তুই তোদের পুলিশের সমস্ত লোকজন নিয়ে ওখানে আয়। আমি যাচ্ছি, ঠিক আছে? আমি ছাড়লাম।
অপু কোথায় গেল? আর এই যে ও বললো কত কিছুর ব্যবস্থা করবে, সিঙ্গাড়া, মিষ্টি, ক্ষীর কদম, জিলিপি, সেগুলো কি হলো সব? এ বাবা, আমি জানি অপু কোথায় গেছে। কোথায় গেছে? অপু অভিযানে গেছে। তোমাকে আজ আমার কাছেই আত্মসমর্পণ করতে হবে। কখনো হ্যাঁ, কখনো হ্যাঁ 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 হ্যাঁ, কখনো হ্যাঁ। বিশেষ করে আমি এরকম সুন্দরী মেয়ে না অনেকদিন দেখিনি, অনেক। আমার কাছে এসো, এসো, আমি একটু আদর করি তোমাকে। কি জামাই বাবু, কি আমি কি বলেছিলাম আপনাকে? আমি বলেছিলাম না গয়নাগুলো বাড়ির কেউ চুরি করেছে। মেঘা কোথায়? মেঘাকে এক্ষুনি ডাকো। মেঘা, এই মেঘা, মেঘা। শেষদা ভাই ওই ঘরে আমাকে ডাকছে কেন? এইভাবে কেন ডাকছে আমার নাম ধরে? তাহলে কি ওরা সবকিছু জেনে গেল? না না, এইভাবে আমি ভয় ভয় বাঁচতে পারবো না। এর থেকে তো আমার মরে গেলেই ভালো হতো। দিদি ভাই, কি হয়েছে তোর? আমার খুব ভয় করছে রে বর্ষা। তুই শুনতে পাচ্ছিস শেষদা ভাই কিভাবে আমার নাম ধরে ডাকছে? মেঘা, ডাকছে কিভাবে? এই মেঘা। আচ্ছা, ওরা কি তাহলে আমার গয়না চুরির কথা জানতে পেরে গেছে? দেখ দিদি ভাই, এত চিন্তা করিস না। ছোট বৌদি তো গেছে। ছোট বৌদি যখন গেছে তখন দেখবি ওই রাহুলের কাছ থেকে ঠিক গয়নাগুলো উদ্ধার করে নিয়ে আসবে। তুই দেখে নিস। তুই প্লিজ এভাবে কান্নাকাটি করিস না। কখন আসবে ছোট প্রতিবার সমস্ত গয়না? তার আগে যদি আমি সমস্যা থেকে জানতে হয়, আমি কি করবো? কি বলবো আমি সবাইকে? তোকে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাবে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না আমার পক্ষে। তোরা কেন সেদিন আমাকে মরে যেতে দিলি না? কেন? মেঘা, আজে বাজে কথা বলছো মেঘা? সত্যিই তো বলছি বড় বৌদি, সত্যি কথাই তো বলছি আমি। জেঠিমণি কি আমাকে ছেড়ে কথা বলবে? আর আমাকে বললে বলুক, আমার মা বাবাকেও তো অপমান করবে বলো। সেটা আমি কি করে সহ্য করবো? মেঘা এভাবে কান্নাকাটি করো না গো। আচ্ছা বেশ, অপুকে ফিরতে দাও। আমি নিশ্চিত ও ঠিক সামনে নেবে গো, ও ঠিক সামনে নেবে। আমি তো তখন থেকে দিদি ভাইকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ছোট বৌদি ভাই যখন গেছে, ছোট বৌদি সবটা সামলে নেবে। এমনি তার অনুষ্ঠানের মাঝখান থেকে ছোট বৌদি চলে যায়নি। আর ছোটদা ভাইয়া তো গেছে ছোট বৌদির সাথে। তুই দেখবি ওই রাহুল নামের শয়তানটার কাছ থেকে ঠিক গয়না আদায় করবে। ওই রাহুলকে ঠিক সাহায্য করবে ছোট বৌদি। মেঘা ডাকলেই কি মেঘা আসবে? ও বাড়ির কোন কোনায় ঘাপটি মেরে বসে আছে, অপু ওকে কোথায় লুকিয়ে রেখেছে তার কোনো ঠিকানা আছে? বাবা, এই সব কিছু অপুর আন্ডারে হয়েছে, অপুর বুদ্ধিতে হচ্ছে। সবকিছু অপু ম্যানেজ করছে। তো এখনো তোমরা বুঝতে পারছো না? চিঠির ভাষা শুনে বুঝতে পেলে না? এই সব কিছুর পেছনে অপু আছে। অপু এই ঘটনার ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং মাস্টার। তো ভাবতেই লজ্জা করছে। মেঘা যদি আর মারা যেত তাহলে কি হতো? থানা, পুলিশ, কি লজ্জা, কি লজ্জা। চুপ করো যুথিকা, চুপ করো, দয়া করে চুপ করো। আর যদি মেঘাটা আমার কুকুর মতো কিছু একটা করে বসতো তাহলে? আমি কিচ্ছু ভাবতে পারছি না।
কিচ্ছু। না না, এই কথা তুমি বলো না, এই কথা তুমি বলো না। ওই ঘটনা আমার বাড়িতে আর ঘটতে দেবো না, কখনো ঘটতে দেবো না, কখনো না। সব অপুর দোষ। আমি এমন শাস্তি দেব না। না বলা না, এক পক্ষ শুনে তো বিচার করা তোমার ধাতে সয় না। তুমি তো দুপক্ষের কথা শুনে বিচার করার মানুষ। তাহলে এক পক্ষের কথা শুনে আজ বিচার করতে চাইছো কেন? কেন শাস্তি দিতে চাইছো? আগে দীপু অপুকে ফিরতে দাও, তাদের কথা শোনো, তারপর তুমি যে শাস্তি দেবে তারা মাথা পেতে নেবে। তা ভুলটা কি বলেছে তোর মেজ বৌদি? হ্যাঁ, সব জানতা বুঝি তোর এই বউ, এই মেয়েটা। তা হ্যাঁ গো, তুমি বাড়ির বড়দের এইসব কথাগুলো জানাওনি কেন? তবে আর কি, নিজেকে খুব বড় বুনু ভাবে তো। কি ভেবেছিলে তুমি? তুমি একা হাতে এই সমস্যার সমাধান করে ফেলবে? কি আশ্চর্য, সত্যি সত্যি তো উপমা একা হাতে সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছে। বাবা তুমি প্লিজ না ওদেরকে এইভাবে লাই দিও না, আর আশ্রয় দিও না। তোমার লাই পেয়ে না দেখে দুই বোনে মিলে একদিন দায়িত্ব নিয়ে আমাদের পরিবারটাকে একবার লাঠি তুলে দেবে। লাঠি তুলে দেবে কি? লাঠি তুলে দিয়েছে। ইতিমধ্যে সাপের 5 পা দেখেছে মেয়েটা। আর নতুন করে কি সাপের বাচ্চা দেখবে না শুনুন, এই মেয়ের তো শুরু থেকেই অনেকগুলো করে পা। এখন আবার বিয়ের পরে দীপুর লাই পেয়ে ওই পাগুলো দিনকে দিন লম্বা হয়ে যাচ্ছে। কই দেখি, কই দে তো, হাইট একটু বাড়েনি, ও তো সেই একই হয়েছে। এই তুমি চুপ করবে? বুঝতে পারি, আমার তোকে দেখে না অবাক লাগে যে তুই এই বুদ্ধি নিয়ে কি করে থিয়েটার করিস বলতো। একটা মেয়ে কাউকে কিছু না বলে গুন্ডাদের দিলে একা একা চলে যাবে। এইভাবে একা একা ওই জায়গায় কেউ যায়? হ্যাঁ, যদি গুন্ডাটা ওর কোনো ক্ষতি করে দিত, যদি কোনো আরো বিপদে পড়তো, আন্টিবান, আপনি আমার জন্য চিন্তা করছেন? আমার কথা ভাবছেন আপনি? আমার ক্ষতির কথা? আরে অবলা যতই কড়া হাতের মানুষ হোক না কেন, আসলে তো মা, তোদের মা। মা হয়ে সন্তানদের জন্য চিন্তা হবে না? হ্যাঁ, হবেই। বয়ে গেছে, বয়ে গেছে এই মেয়েটার কথা ভাবতে। আমি মোটেই মেয়েটার কথা ভাবছি না। হ্যাঁ, আমি আমার ছেলের কথা ভাবছি। আমার ছেলের যদি কোনো বিপদ হয়ে যায়, যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেই কথাই ভাবছি। হ্যাঁ, বুঝতে পেরেছি অবলা, বুঝতে পেরেছি। আমার থেকে তোমার বোনকে কে বেশি চেনে বলো তো? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি জামাই বাবু, এই ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। এই তুমি মাঝখানে কথা বলো না তো। অপু দীপু ফিরে এসেছে, কি কাণ্ড ওরা ঘটিয়ে এসেছে, আমি ওদের মুখ থেকেই শুনতে চাই। যাক বাবা, অপু দীপু ফিরে এসেছে। আর আর গয়না, গয়নাকে ওরা ফিরিয়ে আনতে পেরেছে। অপু তুমি না, তুমি গল্পটা খুলে একদম বলো তো কি হয়েছে। মানে আমার তো না এই গল্পটা শুনেই মনে হচ্ছে এটা বেশ রোমাঞ্চক নাটকের স্ক্রিপ্ট হতে পারে। আর তোমরা কিন্তু কেউ মাঝখানে কথা বলো না, তাহলে ওই গল্পের খেই হারিয়ে যাবে। তুমি বলো বলো অপু বলো। এই তুই চুপ কর তো, একটু চুপ কর। খালি অকাজের কথা বলিস, সব সময় খালি নাটক নাটক নাটক। একদম চুপ কর। হ্যাঁ সত্যিই তো, সারাক্ষণ খালি নাটক নিয়ে পড়ে থাকিস কেন? চুপ করে থাকতে পারিস না? হ্যাঁ বল 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 বল। না না না, আজকে তোমরা কথা ঘোরাতে পারবে না। কি
কিছুতেই আমাকে তোমরা বোঝাতে পারবে না। আজকে আমার সব প্রশ্নের উত্তর এই অপুকে দিতে হবে, অপুকেই। হ্যাঁ, মা আমি না, তোমার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা বলবে না তুমি। আজকে ও বলবে, আমার সব প্রশ্নের উত্তর ও দেবে। কি হলো? এই যে মেয়ে, বলো, তুমি আমাকে কিছু জানাওনি কেন? বলো। কি হলো, চুপ করে আছো কেন? মেঘা যে এত বড় একটা অন্যায় করলো সেটা তুমি আমাকে এসে বললে না কেন? কেন বললে না বলো, বলো। আন্টিমান, আমি আপনার কথা ভেবে মেঘার কথাগুলো আপনাকে জানাইনি, কারণ আপনি যদি এগুলো জানতে পারতেন আপনার খুব কষ্ট হতো, আর আপনি মেঘার উপর খুব খুব রেগে যেতেন। বারে, রেগে যাওয়ার মতন কাজ করলে রেগে যাবে না? তাই বলে তুমি মেঘার এত বড় একটা অন্যায় চেপে যাবে, কাউকে কিচ্ছু বলবে না? আন্টি তো মেঘা ভুল করেছে, কোনো খুন করেনি। অপু, মেঘা এত বড় একটা ভুল করলো কি করে? বয়সের দোষে মেজো বৌদি, মেঘার যা বয়স তাতে সেই বয়সের ছেলে মেয়েরা এরকম ভুল করেই থাকে। এই মা, ওই অপুর কবিতাটা হবে না? না, আর কারুর কবিতা হবে না মেজো খোকা, কারুর কবিতা হবে না। বললাম না সবাইকে ঘরে যেতে, সবাই ঘরে যাও, আমি মেঘার সাথে কথা বলতে যাচ্ছি। এত চেষ্টা করেও কেস খাওয়াতে পারলাম না, ভাল লাগে না। তোমার কি হলো? ওগো তুমি রেগে গেলে নাকি? বুঝিস না, আমার সব গয়নাগুলো ধরার দরকার নেই। গয়নাগুলো ঠিকঠাক মতন আছে কিনা কে জানে, তারপরে গয়নাগুলো নিয়ে আমি চোর বদনাম পাই আর কি। বাবা, এইসব ঝামেলায় পড়ে আমার কোনো দরকার নেই। উফ, মা মেঘার ঘরে গেছে, আমিও যাই, আমিও গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। অপুমা, বলছিলাম যে তুই যে রবীন্দ্রনাথের কবিতাটা শোনাবি বলে তৈরি করে রেখেছিলি, সেই কবিতাটা আমার শোনাবি না? হ্যাঁ বাবা, আমি তো একটা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছিলাম, কিন্তু এখন শোনাবো না গো। আন্টিমান মেঘার ঘরে গেছে, যদি মেঘাকে রেখে গিয়ে খুব বকাবকি করে তখন। না না, আমি বরং যাই, বুঝলে? না না, আপনার ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই। এখন মা আপনার উপর রেগে আছে, আর মা ওই ঘরে গেছে, আপনি যাবেন না, আমি যাচ্ছি। দীপু, তুই তোর মাকে এখনো চিনলি না। তোর কি মনে হলো তোর মাকে দেখে যে অপুর উপর রেগে আছে? না না, অপুর ওপর অবলার রেগে নেই, একেবারেই রেগে নেই। এইভাবে একা একা ওই জায়গায় কেউ যায়? হ্যাঁ, যদি গুন্ডাটা ওর কোনো ক্ষতি করে দিত? তুমি ঠিক বলেছো বাবা, আজ আমি আন্টিমানের চোখে আমার জন্য রাগ বা ঘৃণা দেখিনি, আমার জন্য চিন্তা দেখেছি, আমার জন্য ভালোবাসা দেখেছি। মেঘা, জেঠিমণি, কি হলো? চোখ নামিয়ে নিলি যে? তার মানে তুই জানি যে তুই এমন একটা অন্যায় করেছিস যে জেঠিমণির চোখে চোখ দিয়ে কথা বলতে পারবি না, তাই তো? ছি 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 ছি, বাড়ির মান সম্মান সব একদম ধুলোয় মিশিয়ে দিবি, আর এখন মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছিস, তাই তো? চোখ তোল মেঘা, চোখ তুলে আমার দিকে তাকিয়ে কথা বল। মেঘা, চোখ তোল। এবার বল,
তোকে মানুষ করতে গিয়ে, তোকে শিক্ষা দিতে গিয়ে আমি কি এমন ভুল করেছি যে এত বড় অন্যায় কাজটা তুই করতে পারলি, এত বড় নোংরা কাজটা তুই করতে পারলি? হ্যাঁ, আমি তো খুব খারাপ। জেঠিমণি সারাক্ষণ শাসন করে, জেঠিমণি খুব খারাপ। তোর বাবা মায়েরও হয়তো অপছন্দ যে তাদের মেয়েকে আমি নিজের মেয়ের মতো মনে করে শাসন করি, তাই তো? তাহলে তোর বাপ মাকে ডাকি, ডেকে বলি যে আমার শাসন যখন তোমাদের অপছন্দ ছিল, তাহলে নিজের মেয়েগুলোকে কেমন মানুষ করেছো? হ্যাঁ, মানুষ করতে পারোনি, শাসন করতে পারোনি? বাবাকে ডেকে বলি আমি কিছু করিনি জেঠিমণি। এই তুই চুপ কর। আজকে করিস নি, কাল করবি। এই দুদিন বাদে দিদির পথ অনুসরণ করবি। একদম চুপ কর। ছি 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 ছি। এতটা শিক্ষা পেয়ে কি করলি? বাড়ির গয়না চুরি করলি? হ্যাঁ, ছি। মানুষ চিনতে শিখলি না? হ্যাঁ, মা আসলে মেঘা তো এখনো ছোট, তাই খারাপ মানুষ চিনতে পারিনি মা। এই বড় বৌমা, তুমি একটু চুপ করো তো বাবু, একটু চুপ করো তুমি, আর কথা বলো না। চাই আমার মাথাটা একদম হেঁট হয়ে গেল। বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। ছি। আরে বর্ষা, এতগুলো যে ঘটনা ঘটে গেল, একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না? হ্যাঁ, তোরা গিয়ে জানালি ওই দুদিনের আসা মেয়েটাকে? হ্যাঁ, থানা পুলিশ হয়ে গেল, গয়না চুরি হয়ে গেল, বাড়ি থেকে তো হই হই রই রই হয়ে গেল, আর সব কথা গিয়ে জানালি অপুকে? কেন রে? হ্যাঁ, আমরা কি তোদের পর? আমাদেরকে বললি না কেন? কেন বললি না বল, আমাদেরকে কেন বললি না? আচ্ছা, এক যাত্রায় পৃথক ফল কেন হবে বলতে পারো অবলা? যেখানে বাড়ির প্রত্যেকটা সদস্য রবীন্দ্র জয়ন্তীতে অংশগ্রহণ করলো, তাদের প্রতিভা দেখাতে পারলো, এই বুড়ো লোকটা পর্যন্ত রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তার গল্পের অংশ বিশেষ অবলম্বনে কিছু একটা পেশ করলো, সেখানে যে মেয়েটা সবকিছু আয়োজন করলো, সেই অপুমা কেন বাদ পড়বে বলতে পারো? বাদ থেকে যাবে কেন বাবা? অপু তো হচ্ছে আমাদের জ্ঞান আর গুণের ভান্ডার। ওকে দিয়ে বরং আপনি রবি ঠাকুরের একটা গোটা বই পাঠ করিয়ে দিন। কথাটা তুমি কিন্তু মন্দ বলনি মেজবৌদি। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। মানে রবি ঠাকুরের বই তো একের পর এক পড়ে ফেলাই যায়, তাতে কোনো ক্লান্তি আসে না। ওনার লেখনের ক্ষমতাই এরকম। কিন্তু কি বলতো, ওটা না খুব সময়ের সাপেক্ষ, তাই তোমার মনোবাঞ্ছা মনে হয় না পূরণ হবে। আরে দূর, আমার সোনার মনোবাঞ্ছা তো শুধু বাঞ্ছা নয়, সে তো বাঞ্ছা নামের বাগান। ওর মনের ইচ্ছা পূরণ করা কোনোদিনই সম্ভব নয়। তুমি একটু চুপ করো না ভাই। আরে বাবা, তাছাড়া অপু তো নিজে একটা কবিতা বলবে বলে ঠিক করেছিল। এখন হঠাৎ করে না বলতে পারলে মন খারাপ হবে না? কি তোমরা বলো তো? হ্যাঁ রে বড়দা ভাই, ছোট বৌদি না খুব সুন্দর করে একটা কবিতা তৈরি করেছে, আজকে বলবে বলে। তাহলে দেরি কেন, শুরু করে দাও। মানে একটা শেষ হয়ে যাওয়া অনুষ্ঠান আবার নতুন করে শুরু করে দাও। তো সব তুই এরকম ভাবে বলছিস কেন? তুই বোন কবিতা পড়বে আর দিদি শুনবে না, এটা কখনো হয় নাকি? হ্যাঁ, শোন বলতা, ওইরকম নেকামের খবর আমার কাছ থেকে জিজ্ঞেস করিস না। না সুপর্ণা সত্যি খুব শরীরটা খারাপ। ও আমাকে বলছিল ও খুব মাথা ধরেছে। হ্যাঁ, এত কান্নাকাটি করলে মাথা ধরবে না? আমি তো আসার সময় দেখে এলাম, ঘরে সমানে কেটে চলেছে। কাঁদছে নেকা ষষ্ঠী, সারাক্ষণ বাড়ির বউ শুধু ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে, চোখের জলে মারিতম জগৎ। ভাবছে দুপুরটা চোখের জল ফেললেই যেন বাড়ির শুদ্ধ লোকজনের মন ভরিয়ে ফেলা যায়। বড় বৌমা, সেজ বৌমাকে না এরকম সারাক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে বারণ করো তো। সারাক্ষণ বউ হয়ে খালি চোখের জল ফেলে। এরকম চোখের জল ফেললে না একটা সংসারের অকল্যাণ হয়, অমঙ্গল হয়। বলো। হ্যাঁ মা, আমি বলে দেব।
বলছি কি আমি যাই সুপর্ণাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা উপমা কোথায়? এই তো বাবা আমি। এই তো আমার উপমা চলে এসেছে, কিন্তু কি মুখটা এরকম নার্ভাস নার্ভাস লাগছে কেন? আসলে বাবা আমি তো সত্যি সেরকম কিছু পারি না, ছোট থেকে শুধুমাত্র পড়াশোনা নিয়ে থেকেছি। আমি কোনোদিন ওসব গান নাচ কবিতা কিছুই শিখিনি। আমার দিদি ভাই তো তাও গানটুকু জানে, আমি তো সেটাও জানি না। এসো সুপর্ণা এসো। দিদি ভাই কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন বলতো? আরে বাবা নার্ভাস তো আমি হয়ে আছি, তোর কি হলো? তোর পাবি এরকম বলতে নেই, নার্ভাস হয়ে থাকবি কি? তুই বলে গিয়ে বীর পুরুষ, তুই হবি নার্ভাস? বাবার সাথে কিন্তু এই কথাটায় আমিও একমত। নেনে এত কিছু 7-5 না ভেবে আমাদের জন্য টক করে কবিতাটা বলে ফেল দেখি। বাবা আমি আজ যে কবিতাটা বলবো সেটা আমি আন্টিমাকে উদ্দেশ্য করে বলবো। দীপু ওকে বলে দে আমাকে নিয়ে এত আদিক্ষেতা এত ঢং এগুলো আমার পছন্দ নয়। আমাকে নিয়ে কিচ্ছু বলতে হবে না, এসব কিছুই শুনতে চাই না, বলে দে। শুনেই দেখ না দিদি, তোকে নিয়ে যখন এই মেয়েটা কবিতা বলবে তখন নিশ্চয়ই এমন কোনো কবিতা বলবে যেটা বলে তোকে ছোট করা যায়, বুঝেছিস? মাসিমণি তুমি আগেই কেন এসব বলছো বলো তো? আগে শুনে তো দেখো। নিন অপু, আপনি শুরু করুন। এই এক মিনিট আপনি নিজে হঠাৎ হেঁচকি তুলছেন কেন? হ্যাঁ, এটা তো আমার রোগ, আপনি কেন হেঁচকি তুলছেন? কেন যে হেঁচকি তুলছি তা তো আমিই জানি। আমি তো সত্যি সত্যি কিচ্ছু রান্না করতে পারি না। মা কত চেষ্টা করেছিল আমাকে রান্না শেখানোর। আমি তো ঠিক করে ভাতটাই রান্না করতে পারি না, সেখানে আমি লুচি আলুর দমের মতো কঠিন খাবার বানাবো কি করে? হে ভগবান, আমাকে এবারটা বাঁচিয়ে নাও প্লিজ প্লিজ প্লিজ। আমি সঙ্গদোষ, হ্যাঁ সঙ্গদোষ। দেখেছেন তো আপনার সঙ্গে থেকে থেকে আমারও এরকম হেঁচকি তোলার স্বভাব হয়ে গেছে। কি সঙ্গদোষ? এই যে থামুন, হ্যাঁ একদম ব্লেম করবেন না বলে দিলাম। 5 কেজি ময়দা নিয়ে নাকি উনি লুচি বানাবেন, খুব সহজ কাজ তাই না? কি ভাবেন আপনি? খুব সহজ কাজ। আরে ধুর বাবা, আপনি লিখুন তো 10 কেজি আলু। বাপরে বাপ, 10 কেজি আলু কি করবেন? হ্যাঁ এত আলু দিয়ে কি করবেন? আলু দিয়ে মাথা টুকে মাথা ফাটাবেন নাকি কি করবেন আপনি? আরে বাবা আপনি এত খুদ কেন ধরেন বলুন তো? শুনুন, অপু না খুব ভালো করে জানে কিভাবে রান্না বান্না করতে হয়, বুঝেছেন? এত জিনিস নিয়ে কি করবে অপু? আমি যতদূর জানি অপু রান্না করতেই পারে না। ভালোই হবে, আনাও অপু আনাও, যত পারো মুদি মশলার জিনিসপত্র আনাও। তারপর তো রান্না করতেই পারবে না, সব জিনিস নষ্ট হবে। এমন কেস খাবে না যে অপু, মজা বুঝবে। দেখুন অপু, আমি বলছি কি
আপনি না একটু ভেবে চিন্তে বলুন কি কি আনতে হবে। এইভাবে বললে তো হয় না। আপনি এক কাজ করুন না, আপনি বৌদিদের সাহায্য নিন। আপনি খুশিকে বলতে পারেন, খুশিকে জিজ্ঞেস করতে পারেন কি কি আনতে হবে, ওর সাহায্য নিন। না না, খবরদার না। আন্টিমান তো আমাকে সবটা একা একাই করতে বলেছে, কারো সাহায্য নিতে না করেছে। ও কি হলো গো, তুমি কাজ শুরু করে দিয়েছো তো? নাহলে কিন্তু সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবে না, বুঝেছো? এ কি দিচ্ছা তুমি এখানে? ওমা, মেজ বৌদি তুমি? তা তুমি কি আড়ি পাচ্ছিলে? কিন্তু আড়ি পাতার স্বভাবটা তো অন্য একজন, আন্টি টুয়ে। তুমি এই কাজটা কবে থেকে শুরু করলে গো? খুব বড় বড় কথা তোমার, তাই না অপু? আগে লুচি আর আলুর দম বানিয়ে খাও, তারপর না হয় বড় বড় কথা বলো। আর এই যে তুমি তখন থেকে আন্টি ওয়ান করে যাচ্ছ না, এখন দেখবো আন্টি ওয়ানের দেওয়া দায়িত্ব তুমি কত ভালো করে পালন করো। আরে বাবা, পারবো পারবো, আমি সব পারবো। দেখোই না তোমাদের কেমন ফুলকো ফুলকো লুচি ভেজে খাওয়াই। তাই নাকি? আচ্ছা দেখি কিরকম তুমি আমাদের ফুলকো ফুলকো লুচি বানিয়ে খাও। একটা কথা ভুলে যেও না অপু, গুন্ডা পেটানো আর লুচি বানানো কিন্তু এক কাজ নয় যে তুমি সব পেরে যাবে। দিচ্ছা, তুমি আগে ওকে হতাশ করে দিচ্ছ। ওকে চেষ্টা তো করতে দাও। আমি নিশ্চিত জানো ও ঠিক পারবে। কি অপু, তুমি পারবে না বলো? হ্যাঁ 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 বড় বৌদি, পারবো মনে হয়। কাঁচকলা পারবে, লুচি বানানো মানে তো কবিতা বলা নয়। আজ দেখবো তুমি কত বড় বীর পুরুষ। বড় বৌদি, আমার কিন্তু সত্যি একটু ভয় ভয় করছে। হ্যাঁ মানে অপু যে পদ্মটা লেখাচ্ছে আমাকে দিয়ে, সেটা একবার দেখবে তুমি? 5 কেজি ময়দা, 10 কেজি আলু, 2 কেজি নুন, কি হবে? আর 2 কেজি লঙ্কা। দীপু, হেঁচকি তুলছো কেন? বইয়ের লিস্ট দেখে বুঝি ঝাল লাগলো? একটু জল দেবো নাকি? জল খাবে? না না, সত্যি তো এত জিনিস দিয়ে কি হবে অপু? হ্যাঁ বড় বৌদি, তুমি দেখোই না আমি কি করি। আরে বাবা, আমার তো একটা আন্দাজ আছে নাকি? অপু, এটা চাকরির পরীক্ষা দেওয়ার সিলেবাস নয় যে টিক মারবে আর হয়ে যাবে। টিক মারতে যাবো কেন? লুচি বানাবো, লুচি। ফুলকো ফুলকো ফুটবলের সাইজের লুচি বানাবো। দেখো ফুটবল যেন আমার ফুটো না হয়ে যায়। এই মেয়েটাকে চোখে চোখে রাখো, চোখে চোখে রাখো, যেন একদম চালাকি না করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু তোমার ডিউটি। যাও, শিগগির যাও, ওকে চোখে চোখে রাখো। মাসিমণি, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে বডি ফেলে দিচ্ছি। তারপর দেখছি কেউ আমার চোখকে কিভাবে ফাঁকি দিতে পারে। 5 কেজি ময়দায় অপুকে যদি আমি আজ নাকানি চোবানি না খাইয়েছি না, তাহলে আমার নামও দিৎসা নয়। এই মরেছে। ছোট বৌদিকে আটকানোর জন্য মাসিমণি দেখছি মেজ বৌদিকে পাহাড়ে ফিট করেছে। তাহলে ছোট বৌদিকে বড় বৌদি আর সেজ বৌদি হেল্প করবে কি করে? সর্বনাশ, আজ মনে হয় ছোট বৌদি গেল। না না, এক্ষুনি আমাকে সবটা বড় বৌদিকে জানাতে হবে। আমি যাই। ভারী হয়েছে ব্যাগগুলো। এই তো আপনি চলে এসেছেন। কই দেখি দেখি, যা যা বলেছিলাম সব মনে করে নিয়ে এসেছেন তো? হ্যাঁ, সবকিছু এনেছি। আপনি যা যা বলেছেন সেগুলো তো এনেছি, তার চেয়ে বেশি অনেক কিছু এনেছি। ওমা, তাই নাকি? তা শুনি কি কি এনেছেন। কি কি এনেছি শুনবেন? হিমালয় পর্বত এনেছি, মাউন্ট এভারেস্ট এনেছি, ইউরোপের আল্পস এনেছি,
নীলগিরি পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা সমস্ত কিছুই ব্যাগে করে এনেছি। এই মা, আর গন্ধমাদন গন্ধমাদন পর্বতটা আনেননি? না, ওই পর্বতটা আমি ছেড়ে দিয়ে এসেছি। একটা তো ছাড়তে হবে না, পরে গিয়ে তো ওটা মাথা ঢুকতে হবে, সেই জন্য ওটা ছেড়ে এসেছি। আহারে, মাথা ঢুকলে তো কপাল ফুলে আলু হয়ে যাবে। একদিক থেকে না বরং ভালোই হবে, আমার সুবিধা হবে। কেন বলুন তো? ওই আমার আলুর দম বানানোতে আলু যদি কম পড়ে আপনার মাথা থেকে খুলে নিয়ে নেবো। ইয়ার কি হচ্ছে আমার সাথে? যা বাবা, আপনি তো শুরু করলেন, তাই আমি শেষ করে দিলাম। অসহ্য। দীপু বাবু, আপনি তো খুব হাঁপিয়ে গেছেন। খুব কষ্ট হলো না এতগুলো জিনিস নিয়ে আসতে? আরে বাবা, আমাকে সঙ্গে করে নিয়ে গেলেই তো পারতেন, হেল্প হয়ে যেত। না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখি একটু সরুন তো আপনি। এই পাহাড় দুটো, বাবা এই ব্যাগ দুটো একটু রান্নাঘরে রেখে আসি আমি, সরুন। না বাবা, কোনো দরকার নেই দীপু অ্যাসিস্ট্যান্ট। এই বাজারের ব্যাগগুলো এখান থেকে অপু পালোয়ানি গিয়ে রান্নাঘরে রেখে আসবে। তাই নাকি? বাবা, এই তো আপনি গোয়েন্দা ছিলেন, হঠাৎ করে পালোয়ান হয়ে গেলেন। আরে বাবা, মাঝে মধ্যে গোয়েন্দাদেরও না এক্সপার্ট তো পালোয়ান হতেই হয়। এই দেখুন, অপু গোয়েন্দা কাম পালোয়ানের মাসল। বাপ রে বাপ, দেখে তো ভয় পেয়ে গেলাম আমি। বাবা, আমাকে না একদম হেলা ফেলা ভাববেন না বলে দিলাম। আরে না, আপনাকে হেলা ফেলা ভাববে? কার ঘাড়ে কটা মাথা আছে? থ্যাংক ইউ। দিন, এবার জিনিসগুলো আমায় দিন, আমি গিয়ে রান্নাঘরে রেখে আসি। অপু, কিছু বলবেন? মানে আমি বলছিলাম কি, এতগুলো রান্না কি না করলেই নয়? মানে বাড়িতে আমরা যতজন লোক আছি সবার মাথা পিছু যদি একটা হিসেব করে নেওয়া যেত, তাহলে অনেকটা সময় বেঁচে যেত আর অনেক সুবিধা হতো আপনার। আরে দূর বাবা, আমি সব পারবো। এই যে হিসেব, এই হিসেব না অপুর মাথায় একেবারে গাঁথা থাকে। এই যে দেখুন, ভালো করে দেখুন। আরে দেখুন, এই যে দেখছেন, এটা কিন্তু অপুর মাথা নয়। তাহলে কি, নারকেল? ধ্যাত্তেরি কি! আরে বাবা, নারকেল তো হলো গিয়ে আপনার মাথা। এই যে অপুর মাথা, এটা হলো গিয়ে আস্ত একখানা ক্যালকুলেটর। এখানে সব হিসেব খুব ভালো করে করা থাকে। বাবা, তাই বুঝি? হ্যাঁ, তাই। কিন্তু অপু, আমি বলছিলাম কি, আমার মনে হয় না আপনি পারবেন। কারণ দেখুন, মা কিন্তু বলেছে রাত 9টার মধ্যে বাড়ির সবাইকে খেতে দিয়ে দিতে হবে। আমার মনে হয় না এটা আপনি কিছুতেই পারবেন। আরে ধুর মশাই, আমি সব পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর এই যে আপনার সামনে এখন অপু দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু অপু নয়। তাহলে কে? এটা হলো গিয়ে অপুর রোবট। আপনি শুধুমাত্র অর্ডার করবেন আর দেখবেন ইয়েস স্যার, ইয়েস স্যার, এরকম করে সব কাজ করে দেবো। ভগবান, এ কার পাল্লায় ফেলেছো তুমি আমায়? ফুল বাবা, আপনাকে তো এক্ষুনি বললাম যে এটা হলো কি অপু রোবট। আমার পাল্লা কি করে হবে? আমি কি দরজা নাকি জানলা? হ্যাঁ, এত তরল থাকলে আমি গড় করবো কি করে আর বেলবই বা কি করে? আর আমি যদি আজকে রান্নাটা করতে না পারি, তাহলে যে আন্টি মানের মাথাটা সবার সামনে হিট হয়ে যাবে। আর শুধু কি তাই, আমি তো এত লুচি আলুর দম একটা অন্য কারণেও বানাতে চাই। যদি বানাতেই না পারি, তাহলে তো সেই কারণটাও সম্পূর্ণ হবে না। আমি না আগে বরং আলু সেদ্ধটা বসিয়ে দিই। ময়দাটা এখন থাক, পরে দেখা যাবে। আলুগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিই, তারপর দেখা যাবে কি করতে হয়। দারুণ দারুণ।
কি দারুণ আলু কাটা হচ্ছে, এ তো আলুর পাহাড়। এত আলু সেদ্ধ করতে সারা রাত কাবার হয়ে যাবে, তাও আগামীকাল 9টার আগে আলুর দম তৈরি হবে না। অপু, কি হলো? কি হলো কি আপনার? কিছু না তো। আপনি বলবেন কি হয়েছে? বলুন কি হয়েছে। বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি? তাহলে ওরকম করে চিৎকার করলেন কেন? আর হাতটা আপনার পেছনে কেন লুকিয়েছেন? বলুন কি হয়েছে, বলুন আমাকে কি হয়েছে বলুন। কি এই যে এই ছুরির মধ্যে ওরকম লাল রং কেন লেগে রয়েছে? কিছু না। বুঝতে পেরেছি, ওটা রক্ত, তাই না? আপনার আঙুল কেটে গেছে। বললাম তো কিছু না, কিছুই না। কিছু না বললেই হলো? দেখান, দেখান আঙুলটা আমাকে দেখান, কতটা কেটেছে আমি দেখবো। দেখান, দেখান আঙুলটা। কতটা? আঙুলটা তো কেটে পড়েই গেছে। আপনি ইয়ার্কি করছেন? সব কিছুতে আপনার মজা, তাই না? আঙুলটা যদি কেটে ইনফেকশন হয়ে যায় তখন কি হবে? এ কি, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনার হাতের আঙুল কেটে গেছে আর আমি রাগ করব না? যে কাজটা আপনি করতে পারেন না সেটা কেন করতে গেছেন আপনি? বারে, যে কাজটা পারি না তাহলে সেটা আমি শিখবো না? আর আমি যদি আজকে রান্নাটা করতে না পারি, আন্টি ওয়ানের যে খুব অসম্মান হবে। উনি তো আমার উপর ভরসা করেছেন, তাই না? কিন্তু আপনার আঙুল কেটে গেলে, আপনি ব্যথা পেলে আমি যে সহ্য করতে পারি না। কেন? আমি আপনার কেই বা এমন? এই প্রশ্নের উত্তর নিজের মনকে জিজ্ঞেস করুন অপু। আমার অপমান হলে যেমন আপনি সহ্য করতে পারেন না, ঠিক তেমন ভাবেই আপনি ব্যথা পেলেও আমি সহ্য করতে পারি না। নেকা দরদ একেবারে উতলে পড়ছে এই দীপুর। এবার দেখান দেখি, দেখান আপনার হাতটা কোথায় কেটেছে, দেখান। এতটা কেটে গেছে, এই কাটা আঙুল দিয়ে আপনি কাজ করবেন কি করে? আপনি চলুন, সবার আগে আপনি চলুন, আপনার আঙুলে একটু ওষুধ লাগাতে হবে। আপনি চলুন আমার সাথে। না না দীপু বাবু, আমার এখন রান্নাঘর ছেড়ে কোথাও যাওয়ার সময় নেই। আর আর আপনি প্লিজ চলে যান। এখন যদি মেজো বৌদি বা অন্য কেউ দেখে, ভাববে আমি আপনাকে নিজের হেল্প করার জন্য এখানে ডেকে এনেছি। না, আমি যাব না। আপনাকে এখন আমি নিয়ে গিয়ে আগে ওষুধ লাগাবো, তারপর আমি যাব। চলুন। এবার না আপনাকে সবাই বউয়ের আঁচল ধরা বলবে। বলে বলুক, আর কে আর বলবে? এখানে তো কেউ নেই। সেজু ঠাকুরপো, এত মাথা গরম করো না, একটু শান্ত হও না গো। না বড়বৌদি, শান্ত হতে পারছি না, খিদে না পেটের ভেতরে আগুন চলে যাচ্ছে। ও, তাহলে একটু বিস্কুট, একটু কেক দিয়ে তোমাকে খেতে। না গো, শুকনো কেক বিস্কুট খেতে আমার ইচ্ছে করছে না। মাঝে কি করে এরকম একটা ফালতু ফ্যামিলির সঙ্গে আমার জীবনটাকে জুড়ে দিল না। আমার প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনটা একেবারে হেল হয়ে গেল। সেজু ঠাকুরপো, অমর করে কেন বলছো গো? সুপর্ণার বাড়ির লোক তো খুব ভালো গো, ওরা তো খারাপ লোক নয় বলো। বড়বৌদি, তুমি তো মানে তোমার তো ইদানিং দেখছি খুব মুখে বড় বড় গুলি ফুটেছে। তুমি বলবে তুমি কার ট্রেনিং এ আছো? মানে ওই এচুরের কাকা অপুর ট্রেনিং এ? তুমি না শুধুমাত্র এই মুহূর্তে নিজের চাকাটুকুতে তেল দাও, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। দোহাই আপনার, আপনি অন্তত বর্দি ভাইয়ের সাথে এইভাবে কথা বলবেন না। বর্দি ভাই সম্পর্কেও আমাদের থেকে অনেক বড়, আমাদের গুরুজন। আপনি আমাকে যা মনে হয় বলুন। আমি একটা কথা বলে দিচ্ছি,
আজকে তোমার এই অকর্মণ্য বোনের জন্য যদি আমাকে সারাটা রাত না খেয়ে থাকতে হয় না, তাহলে তোমার বোনের কি হবে আমি জানি না, ওটা মা বুঝে নেবে। তোমার কিন্তু আজকের রাতটা এই বাড়িতে শেষ রাত হয়ে যাবে। কথাটা মনে রেখো, মিলিয়ে নিও। পারছি না, কিছুই তো পারছি না। এখনো তো কত কিছু করার বাকি আছে। আমি কি করে সবাইকে খেতে দেব? 8:30 বাজতে চলো। হে ভগবান, আমি কি করবো এবার? এতগুলো ময়দা মাখার জন্য তো আমার একটা বড় পাত্র লাগবে, কিন্তু এখানে তো সেটা নেই। আর এর মধ্যে যদি আমি আরো ময়দা না দিই তাহলে তো এটা শক্ত হবে না। শক্ত আলুগুলো তো কিছুই সেদ্ধ হলো না, সব শক্ত শক্ত হয়ে রয়েছে। হে ভগবান, তোর ভালো লাগে না। কি হলো অপু? রান্না কতদূর? এখনো অনেক দূর দীপু বাবু। আমার না মনে হচ্ছে আমি কিছুই ঠিক মতো করতে পারবো না। জানতাম আমি আপনি পারবেন না। আমি বলেছিলাম আপনাকে, আপনি তখন থেকে বলছিলেন যে আমি পারবো। কি করবেন এবার আপনি? আমি কি বড় বৌদি আর সেজু বৌদিকে একবার বলবো আপনাকে হেল্প করার জন্য? বলবো ওদের? কি হলো, তাকাচ্ছেন কি? শুনুন অপু, একদম অবাধ্য হবেন না। এখন আমি যেটা বলবো আপনি সেটাই করবেন, ঠিক আছে? কিন্তু আমি যে আন্টি ম্যানকে কথা দিয়েছিলাম অপু একাই সব পারবে। বাবা, কথা দিয়েছি, আপনি তো কিছু পারছেন না। আমিও রান্নাটা ভালো বুঝি না, সেই জন্য বলছি আমি বড় বৌদি আর সেজো বৌদিকে ডেকে আনছি। এখন এখানে মেজো বৌদিও নেই, মেজদা ভাই মেজো বৌদিকে ওই এদিক ওদিক বুঝিয়ে ঘরে নিয়ে গেছে। এই সুযোগে বড় বৌদি আর সেজো বৌদিকে আমি ডেকে আনি, বুঝতে পেরেছেন? পুজো শোনা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, গয়নার ছবিগুলো একবার দেখো না। গয়না দেবে বলে ডেকে নিয়ে গেলে তারপরে গয়নার ছবি দেখাচ্ছ, বলছো দেখো কোন গয়নাটা তোমার পছন্দ। মিথ্যেবাদী কোথাকার, বলে কিনা গয়না কিনে এনেছে। ও মা, আমি কখন বললাম যে গয়না কিনে এনেছি? আমি তো বললাম গয়না তোমায় দেখাবো। এই, তুমি একবারও বলেছো গয়নার ছবি দেখাবে? একবারও বলেছো? মানে আমি ভেবেছিলাম গয়না দেখাবো আর গয়নার ছবি দেখাবো, মানেটা তো একই। কত দুটোর একই মানে, তাই না? ইয়ার কি বাচ্চা আমার সাথে? আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। বোকা বানাতে যাবো কেন? গলা টিপে মারবে নাকি? তোমার মতন ফালতু লোককে না খুন করাই উচিত। আমাকে গয়নার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিলে না? আমি খানিকক্ষণের জন্য গয়নার কথা শুনে ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে গয়নাটা দেবে কি করে। তোমার তো নাটক করে একটা পয়সা রোজগার নেই। আরে বাবা, আগে তো গয়নার ছবিটা বেছে দেবে, তারপরে তো আমি তোমার জন্য গয়না নিয়ে আসবো, তাই না? চুপ, মিটমিটে শয়তান একটা। টাকা পয়সা রোজগার করার মুরত নেই, বড় বড় কথা। মুরত নেই মানেটা কি? টাকা জোগাড় না করতে পারলে তোমার বাবার কাছ থেকে টাকা চেয়ে আনবো। হ্যাঁ, ওটাই তো পারবে, ওটাই তো তোমার ধান্দা। তুমি আমাকে গয়নার লোভ দেখিয়ে রান্নাঘর থেকে সরিয়ে এনেছিলে যাতে আমি অপুকে পাহারা দিতে না পারি। আমি কিভাবে আলুর দমটা বানাচ্ছি সেটা মন দিয়ে দেখো। হ্যাঁ, খুব তো পাতার পর পাতা পরে বড় বড় পাস দিয়েছ, খুব তো মুখস্থ বিদ্যা আছে তোমার। এবার দেখবো এই রান্নাটা তুমি কেমন করে মুখস্থ করে ঠিক করে মনে রাখতে পারো। হ্যাঁ আচ্ছা আন্টিমান। হ্যাঁ গো, তো মশলাও তো দেখছি কিচ্ছু বাটা হয়নি। হ্যাঁ দিদি, তুই এখন রান্না করবি?
ডাক্তার তোকে আগুনের তাপের কাছে যেতে বারণ করেছে না? ও একদিন রান্না করলে কিচ্ছু হবে না জুথি। এদেশের অসংখ্য মায়েরা গায়ে জ্বর নিয়ে, অসুস্থতা নিয়ে সারাক্ষণ সংসারের কাজ করে যায়, রান্নাঘরে পড়ে থাকে। এদেশের মায়েরা না ছুটি নিতে চায় না, তারা ছুটি নিতে ভালোবাসে না, সংসারের কাজ করতে ভালোবাসে, বুঝেছিস? ও আমি একদিন রান্না করলে কিচ্ছু হবে না, ছাড় তো। কিন্তু কিন্তু মা, তোমার তো হাঁটুতে ব্যথা, তুমি যদি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো তাহলে তো তোমার পায়ে ব্যথা হবে। এই তোকে সেটা ভাবতে হবে না, যা তোর এখান থেকে যাই, তোমরা যাও তো, সবাই যাও। ও বড় বৌমা, মজাটা হলো? হ্যাঁ মা, এই তো হয়ে এসছে। ও বড় বৌমা, এবার তুমি মশলাটা বেটে দাও কি না? এই যে মেয়ে, আলুর দমের আলু না সবসময় কুকারে সেদ্ধ করবে, কেমন? কিন্তু এত আলু কুকারে সেদ্ধ হবে? দরকার হলে 2-3 বার ধরে সেদ্ধ করবে। এই আলুর দমের আলু যত সেদ্ধ করবে তত দেখবে আলুর দমের স্বাদ ভালো হবে, কেমন? আচ্ছা। কেমন করে মাথা নাড়ছে দেখো, যেন কত বড় পণ্ডিত, কত শিখছে। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি নেই, তুমি এক কান দিয়ে কথাগুলো ঢোকাচ্ছ আর অন্য কান দিয়ে সুসুর করে রেখে দিচ্ছ। মাসিমণি, তুমি কেন এরকম ভাবে বলছো বলো তো? অপুকে কাজটা শিখতে দাও না মন দিয়ে। তোমরা যাও না বাবু, তোমাদেরকে তো যেতে বললাম, জায়গাটা খালি করো। এই বড় বউ আর ওই মেয়ে থাকবে এখানে। আর দীপু শোন, ওই মিষ্টির দোকান থেকে না বেশ কতগুলো ওই প্যাকেট নিয়ে আয় তো, খাবারগুলো দেবে বললো না ওই মেয়ে, সেগুলো তো ঠিক করে গুছিয়ে রাখতে হবে নাকি? আচ্ছা মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বেদা ভাই, চল আমার সাথে, চল। মা কিন্তু তোমরা যাও না বাবু। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। চুপ করে কাজ শেখো। আপনি জানেন তো আন্টিমান, কি করে নুন দিতে হয় ওই হিসেবটা না আমি বুঝতে পারি না, মানে কতটা নুন দিলে পারফেক্ট হবে। আচ্ছা বলছি, নুন ছাড়া রান্না করা যায় না? তাতে তো আলু নিয়ে হবে খেতে। না মানে খাওয়ার সময় সবাই নুন মিশিয়ে খাবে, অল্প করে নুন দেবে আর খাবে, অল্প করে নুন দেবে আর খাবে। এ কি কাঁচা মিঠে আম নাকি যে নুনে ডোবাবে আর খাবে, নুনে ডোবাবে আর খাবে? বক বক না করে কাজটা শেখো, কাঁচা নুন ওরকম খেতে নেই। হ্যাঁ বলছিলাম কি, আমি না ঠিক একদিন আপনাকে রান্না করে খাওয়াবো। অত আশা আমি করি না। উনি রান্না করবেন, আমি খাবো। উনি যাবে রান্না করবেন, আমি তবে ওপরে চলে যাবো সবকে। খবরদার আন্টিমান, এরকম বাজে বাজে কথা আপনি আর কোনোদিনও মুখে আনবেন না। সবাই আপনাকে ভয় পেতে পারে, কিন্তু অপু আপনাকে বকেও দিতে পারে।